ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকবিবন্ধনামৃত্যুর্মোক্ষীয়মৃতা। নমো শিবায় নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক ধনুষাত্রী। সর্বপ্রথম মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকে অনুষ্ঠানটা দুটি পার্টে অনুষ্ঠান করব, বিশেষ করে ফোনের লাইভ অনুষ্ঠান মানে সময়টা খুবই কম পাওয়া যায়, তবুও দুটো পার্টে টোটাল অনুষ্ঠানটা হবে। এই প্রথম পার্ট হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি গতদিন লাইভ ফোনিং প্রোগ্রাম করার পরে কিছু মানুষের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের স্বরূপ কিন্তু আজকে অনুষ্ঠানটা করা। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত থাকে অনেক ছেলে, বাবার সম্পত্তি থেকে বঞ্চিত থাকে অনেক মেয়ে। কি কারণে? পিতৃ সম্পত্তি, পিতৃ স্নেহ, এই পিতৃ স্নেহ বা সম্পত্তি থেকে বঞ্চিত থাকা কোন গ্রহের কার্যকারিতা এবং সেটা কেন, সেটা লজিক্যালি গ্রহগত দিকের কি বৈশিষ্ট্য, কেন হয়, সেটা নিয়েই কিন্তু আজকের টোটাল আলোচনা বিষয়। নেক্সট পার্ট যদিও একটা সম্পর্ক ব্যাপার নিয়ে থাকবে, কিন্তু ফার্স্ট পার্ট হচ্ছে এটা। আমি গতবার অনুষ্ঠানে কিন্তু এই প্রসঙ্গ তুলছিলাম বলেই কোনো একজন এই প্রশ্নটা করেছে, সেই প্রশ্নের উত্তরই আজকে দেব। আর সঙ্গে বলছি, আমি প্রত্যেক অনুষ্ঠানে কিন্তু বলে আসি, দেখুন অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করি তার এক্সাক্ট কারণটা যদি খুঁজে পাই না, যে এই সমস্যার জন্য এই মানে এই প্রবলেমের জন্য এটা ঘটছে বা এই সমস্যার জন্য এটা ঘটছে, আমরা যখন সেই সমস্যার গোড়াটা, মূলটা খুঁজে পাবো, সমাধানটা লটারি সবাই কাটে, সবাই কিন্তু লটারিতে সাকসেসফুল পায় না। লটারি সবাই কাটলেও সেখানে সবাই সাকসেসফুল পায় না, বাট হয় কেন? কারণ সবার প্রাপ্তিযোগ থাকে না, সবার প্রাপ্তিযোগ থাকে না। যার প্রাপ্তিযোগ আছে লটারিতে একমাত্র সেই লটারির প্রাইজ পায়। আর যাদের প্রাপ্তিযোগ থাকে না, অসংখ্য এরকম মানুষ লটারি কাটে, তারা কোনো ফলই পায় না। এটার সঙ্গে আজকের যে বললাম যে পুত্র সন্তান বা কন্যা সন্তান তার বাবার স্নেহ বা সম্পত্তি অধিপত্য থেকে বঞ্চিত হওয়ার কি কারণ, একটা কানেক্টিভ রয়েছে, সেটা নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই। দেখুন কে রয়েছে একজন। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি, আমার নাম অজয় ঘোষ। অজয় ঘোষ, হ্যালো। বলুন। অজয় ঘোষ বললেন তো? অজয় ঘোষ। আচ্ছা আচ্ছা, আপনার কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আচ্ছা আচ্ছা, অজয় ঘোষ। আচ্ছা অজয়, আপনার আনুমানিক বয়স কত হচ্ছে? স্যার আমার 30 বছর বয়স। আচ্ছা, আপনার মায়ের নাম? অঞ্জলা ঘোষ। কি প্রশ্ন আছে আপনার? স্যার আমার বিয়ে। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলি, আপনি খুব ভালো করে বিষয়টা শুনুন এবং উত্তর দেবেন। একটি বিষয় আপনি লক্ষ্য করবেন যে আপনি কাউকে খুব ভালো যুক্তি দেন, পরামর্শ দেন, এবং সেই যুক্তি পরামর্শ শুনলে তার সেই জিনিসগুলো খুব ভালো হয়, বাট আপনি নিজের জন্য অ্যাপ্লাই করলে সেটা যথাযথ ভালো দিক দেখতে পাচ্ছেন না। ঠিক বলছে কি না? একদম 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 সেম পর্যায়ে দাঁড়িয়ে যদি আজকের দিনে আসি, একটা দিক দেখছি আপনার বিয়ের দিকটা কিন্তু 11 টাওয়ারে গিয়ে ডিস্টার্ব হচ্ছে। প্রথম কথা, মঙ্গল এবং শুক্র গ্রহের দুই দিক নেগেটিভ হওয়ার কারণে প্রথমত সহজে আপনার বিয়ে হবে না। যদি কোনো কারণে বিবাহ হয়, সেই বিবাহিত জীবন কিন্তু স্থায়ী জীবনযাপন চলবে না। এটা আপনার জন্মছক কিন্তু স্থায়ীভাবে বলছে। বুঝে গেল? যতক্ষণ না এই শুক্র আর মঙ্গলের প্রতিকার হবে ততক্ষণ আপনি সমাধান পাবেন না। ঠিক আছে, এই দুটো গ্রহের প্রতিকার করুন, সমাধান আপনি আপনার পেয়ে যাবেন। যে এক যে বিষয় নিয়ে বলছিলাম, প্রাপ্তি যোগ আর সন্তানরা কখন বা কি ক্ষেত্রে কোন গ্রহের জন্য বাবার সম্পত্তি থেকে বঞ্চিত থাকে। সবার আগে একটা বিষয় বলি, সৌরজগতে বা আমাদের জ্যোতিষ জগতে যে গ্রহগুলো রয়েছে, দুইজন ছায়া গ্রহকে যদি বাদ দিই, অর্থাৎ রাহু আর কেতুকে বাদ দিই, বাকি রইল রবি, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল। এই যে গ্রহের অবস্থানগুলো রয়েছে, এই গ্রহের ভিতরে অন্যতম গ্রহ হচ্ছে রবি, যাকে পিতৃকারক গ্রহ বলা হয়। রবি গ্রহকে পিতৃকারক গ্রহ বলা হয়। রবি আমরা সাধারণত জানি রবির বৈশিষ্ট্য, রবি মান যশ খ্যাতি অর্জন করায়। বাবার যদি ভালো নাম থাকে, বাবার ভালো নাম থাকলে সন্তান বাবার নামে পরিচিত হয়। যেমন দেখা যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে
সেও বাবার নাম দিয়ে তার নাম কিছুটা খ্যাতি হয়েছে এবং তার লেখা সাহিত্য আরও তাকে কিছু উন্নতি করেছে। কিন্তু এই যে উন্নতির পিছনে প্রথম কথা, তার বাবার কৃতিত্ব রয়েছে, বাবার নাম রয়েছে। বাবার নামের জন্য কিন্তু ছেলের নাম তৈরি হতে সময়টা কম লাগলো। এই হচ্ছে কি পিতৃ, অর্থাৎ রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। রবির সাপোর্ট যদি কোনো জাতক জাতিকার থাকে, স্বাবলম্বী হওয়া, লাইফে তাকে স্বাবলম্বী হতে খুব পরিমাণে সাহায্য করে। যাক, এই রবি গ্রহ কেন বিষয় বলছি অবশ্যই আলোচনা করবো। দেখেন কে রয়েছে মাঝখানে। হ্যালো নমস্কার দাদা, বলছি আমি হাবড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। কি নাম ছেলের? ছেলের নাম রাহুল রায়। রাহুল রায়। বয়স কত হচ্ছে? ও 2000 সালে জন্মেছে। আচ্ছা, 10 ক্লাস। ঠিক আছে। কি নাম আপনার? টিঙ্কু রায়। বলুন, ছেলের কি কর্ম আর বিবাহিত জীবন? না, বিবাহিত জীবন এখন না, ও কাজকর্ম নিয়ে ওকে খুব ভালো কথা, কিন্তু বিবাহিত জীবনের কথাটা আপনার একটু মাথায় রাখতে হবে। সবার আগে একটা বিষয় বলি, দেখুন আপনার ছেলের একটা দিক খুব ভালো আছে, দেখবেন ওর ভিতরে দয়াশীল ব্যাপারটা খুব বেশি। মানে কারোর মানে অসহায় হয়ে আছে, কেউ দুঃখ পাচ্ছে, এবার আপনার ছেলেটাকে ঠিকঠাক মানতে পারছে না, সহ্য করতে পারছে না, মানে কারোর দুঃখ দেখলে দুঃখ হবে, এই অপরকে খুব বেশি হেল্প করবে, সাহায্য করবে, এই দিকগুলো লক্ষ্য করার ভিতরে। গুরু বৃহস্পতি যদি ভালো হয়, বৃহস্পতি ভালো হলে তার মনের ভিতরে একটা ব্যাকুলতা ভাব থাকবে অন্যের প্রতি, মানে দুঃখী মানুষের প্রতি, যে তাদেরকে কি করে সাহায্য করা যায়। কিন্তু মূল একটা বিষয় বলছি, দেখুন আপনার ছেলের চাকরি এবং বিজনেস দুই ভালো আছে, কিন্তু এই মুহূর্তে চন্দ্রগ্রহের পজিশনের জন্য মাইন্ড কনসেপ্ট করতে হবে, দেখবেন কোনো কিছু যেন মনে স্থির করতে পারছে না, একটা মনের ভিতরে চঞ্চলতা ভাব বিরাজ করছে, একটা জায়গায় স্থির হতে পারছে না, ঠিক এইরকম একটা পজিশন চলছে, ঠিক কিনা? এটা কেন ঘটছে বললাম, চন্দ্রগ্রহের অবস্থানের জন্য। দেখুন আমি আমার হাতে ধনুক আছে, তীরও দেয়া আছে, তা আমি তীরটা মারবো কোথায়, সেই লক্ষ্যটা যদি স্থির না করি, তাহলে সেই তীরটা আমার হাতে থেকেও লাভ নেই, এবং সেই তীরটা যদি আমি ছুড়ি তবুও সেটা আমার ঠিকঠাক লক্ষ্যে পৌঁছাবে না, ঠিক তো? এই জন্য ওর চন্দ্রগ্রহের যতক্ষণ না প্রতিকার হবে, এবং চন্দ্রগ্রহের প্রতিকার না হলে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আজকে রাত্রে দেখবেন অনেক জ্ঞানের কথা বলছে, বুদ্ধির কথা বলছে, মা আমি কালকে এটা করব ওটা করব, সকালবেলা আসছে ওর সেই পজিশনটা ও পিছিয়ে যাচ্ছে, সেই সময়ে করতে পারছে না, বা একটা লেজি ভাব ওর ভিতরে কাজ করবে সেই মুহূর্তে। বোঝা গেল তো? একদম ঠিক দাদা। এটা ঘটছে চন্দ্রগ্রহের জন্য, একটু প্রতিকার করিয়ে নিন। আপনি হাবড়া থাকেন, একদম আমার বাড়ির পাশেই বাড়ি। সরকারি চাকরি যোগ আছে? আপনাকে ফার্স্টেই বলছি, উইথাউট প্রতিকার, প্রতিকারের জন্য শুধু বলবো সেটা নয়, আপনার ছেলে চাকরি এবং ব্যবসা দুই অত্যাধিক ভালো পজিশনে রয়েছে, কিন্তু মাইন্ড কনসেপ্ট না করার কারণে ডিস্টার্বটা হচ্ছে। যেটা বললাম যে আপনি আমার বাড়ির কাছাকাছি থাকেন, একটাবার পারলে যোগাযোগ করে নেবেন। তাহলে এটা হচ্ছে রবি গ্রহের বৈশিষ্ট্য। এই জ্যোতিষ জগতে রবি গ্রহের সঙ্গে আরো একটি বিশেষ গ্রহ রয়েছে, সেটা হচ্ছে শনি গ্রহ। আরো অনেকগুলো রয়েছে, কিন্তু আমার সেগুলো সবগুলোকে নিয়ে ফ্যাক্ট নয়, যেটা নিয়ে আলোচনা করব সেটা ফ্যাক্ট হচ্ছে রবি আর শনি। শনি কর্মকারক, কর্মকারক গ্রহ শনি। একদিক দিয়ে ধরলে এই রবি পুত্র শনি। পৌরাণিক একটা কাহিনী ছোট্ট করে বলি। সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা, সূর্যদেবের স্ত্রী, তার নাম ছিল সংজ্ঞা। সংজ্ঞার বিবাহর পরবর্তী জীবন একটা আক্ষেপ পূর্বক ছিল, স্বামীর এত তেজস্বী রূপ সে ঠিকঠাক করে দেখতে পেত না, তো সে নিজেকে তপস্যা করে এরকমই শক্তিশালী করতে চেয়েছিল যে সূর্যের তাপ যাতে তার কাছে মানে খুব নিম্নভাব আসে, বা সে তার স্বামীর চেহারাটাকে পরিপূর্ণভাবে দেখতে পায়। কিন্তু নিজের ততক্ষণে দুই সন্তান হয়ে গেছে, একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান যথাক্রমে হয়ে গেছে, যম এবং যমুনা। তো এটা হয়ে যাওয়ার পরে এদেরকে যদি ফেলে রেখে চলে যায় তাহলে বেশহারা হবে। সেই সময়ে, মানে এটা হচ্ছে পৌরাণিক কাহিনী মত অনুযায়ী, সেই সময়ে দেবী সংজ্ঞা আয়নার সামনে তার চিত্রের রূপটাকে, অর্থাৎ তার প্রতিবিম্বটাকে বাইরে নিয়ে এসে তাকে প্রাণ দিয়ে তাকে রেখে যায়। তো অ্যাকচুয়ালি আমরা আয়নার সামনে দেখবেন, আয়নার সামনে আপনি যেমন হাসবেন আয়না সেই হাসিটাই আপনাকে দেখাবে, কিন্তু ব্যাপারটা থাকে আয়না কিন্তু অহংকারের প্রতীক, আয়না কুড়ের প্রতীক। তো এই আয়না থেকে আসার পরে এই দেবী যে মানে সংজ্ঞার যে প্রতিবিম্ব ছিল, এই প্রতিবিম্বটার নাম দেয় ছায়া। ছায়া
এই ছায়াপুত্র শনি। শনি জন্ম থেকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত থাকে। লজিক্যালি শুনবেন, যারা অনুষ্ঠানটা আজকে শুনছেন তাহলে বুঝতে পারবেন। শনি জন্মের পর থেকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত থাকে। সূর্যের কোনো প্রকার মনে হয়েছিল আমার সন্তান এরকম হতে পারে না। শনি কৃষ্ণবর্ণ, রবি তেজস্বী, এবং উজ্জ্বল বর্ণ, আর শনি কৃষ্ণবর্ণ। এইখানে কোথাও একটা রবির মনে একটা সন্দেহ ভাব তৈরি হয়েছিল এবং নিজের সন্তানের প্রতি ততটা স্নেহশীল ভাব ছিল না। এই বিভেদ শুরু হয় প্রথম পিতার পুত্রের সঙ্গে, যা বড় মানে বর্তমানে আমরা শনি আর রবিতে বীজযোগ থাকি। কোথা থেকে বীজযোগ আসলো? শনি আর রবি, আমরা সবাই জানি শনি রবিতে বীজযোগ কেন? পিতা পুত্র বীজযোগ হলো কেন? পিতা পুত্র বীজযোগ হওয়ার কারণ বললাম যে ছায়াপুত্র, সংজ্ঞার পুত্র নয়, ছায়ার পুত্র, অর্থাৎ সংজ্ঞার যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব স্বরূপিণী তার সন্তান হচ্ছে এই শনি, এবং ইনি কৃষ্ণবর্ণ এবং তার বাবা ছিল তেজস্বী, তেজবর্ণ। এটা দেখে তার বাবার মনে একটা সন্দেহ ছিল, আদেও এ আমার সন্তান কিনা, বা বিষয় হয়তো কিছু রহস্যজনক আছে। এইরকম ভাবে একটা তাদের ভিতরে বিষদের সম্পর্ক তৈরি হয়, যা বর্তমানে এখনো রয়েছে এই বিষ সম্পর্ক। আজকে আমার সাবজেক্ট বলেছিলাম যে কেন কিছু কিছু ছেলে, মানে আমাদের ক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট এসে বলে, দাদা আমরা 4 ভাই, আমার বাবা সঙ্গে আমার মানে কি এমন শত্রুতা হলো যে আমার বাবার সম্পত্তি অন্য 3 ভাইয়ের কম প্রয়োজন, হয়তো আমার প্রয়োজনটা বেশি কারণ আর্থিক দিক আমার একটু দুর্বল রয়েছে, কিন্তু আমার বাবা বাকি 3 ভাইকে দিল, আমাকে কেন দিল না? বাট ভাই কেন পেলাম না? এই যে কেন না পাওয়ার কারণ হচ্ছে এই বীজযোগ। প্রপারলি ভাবে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি বীজযোগের পর্যাপ্ত পর্যায়ে থাকে, সেক্ষেত্রে সে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত থাকবে, পিতৃ সম্পর্ক থেকে বঞ্চিত থাকবে। অনেকের মনে আছে আমি বাবাকে এত ভালোবাসি, এগুলো একাধিক ক্ষেত্রে গুলো দেখা যায়, আমি বাবাকে এত ভালোবাসি, বাবা কেন আমাকে ভুল বোঝে। ইভেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখবেন বিশেষ কিছু ক্ষেত্রে কারো কারো বাড়িতে এরকমও দেখা যায়, বাবা ছেলের জন্য কোনো একটা সিদ্ধান্ত দিচ্ছে, বাবা তুই এটা নিয়ে পড়াশোনা কর, তোর জন্য খুব ভালো হবে। বাবা কোনো প্রকার ছেলের সঙ্গে কথাবার্তা, মানে ছেলে কোনো প্রকার বাবার কথাবার্তা শুনতে ইচ্ছুক নয়, বাবার সঙ্গে সবসময় বাক্য বিরোধ, এমনকি বাবার সঙ্গে মেন্টালি এমন একটা ডিস্টার্ব হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে বাবার মানে গায়ে পর্যন্ত হাত তোলা, রোখারুখি হওয়া, এরকম একটা ডিস্টার্বের জায়গা তৈরি হচ্ছে। দ্যাটস ইট বীজযোগ। এটাই হচ্ছে বীজযোগের কারণ। আর এই বীজযোগ থাকলে পিতৃ সম্পত্তি, মানে সৌরজগ, মানে সূর্যলোকে, সৌরজগৎ বললাম, সূর্যলোকে শনির অবস্থানের যে পর্যায়ে তো ছিল, সেটা কিন্তু শনিও ত্যাগ করেছিল এবং সূর্যদেবতাকে বঞ্চিত করেছিল। এই কারণে যখনই কোনো জাতক জাতিকার প্রপারলি ভাবে বীজযোগ হয়, সেক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায়, বাবার সম্পত্তি থেকে এসে, বাবা বেঁচে থাকাকালীন তার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, এগুলো কিন্তু ম্যাক্সিমাম হয়ে থাকে। আরো বলবো, একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, দেখেন ও কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার বাবা। কোথা থেকে বলছেন? আমি উল্টোডাঙ্গা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয় আছে জানা? আমার ছেলের বিষয়। নাম কি ছেলের? না, 2টি ছেলে। বড় ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। কি নাম ছেলের? মাধ্যমিক দিয়েছে কিন্তু পড়াশোনা একদম মন নেই। ছেলের নামটা বলুন। কত ফেল করেছে বলছি ছেলের নামটা বলুন। রিজু দে। রিজু দে। বয়স কত হচ্ছে? এই 18 তো। 18 প্লাস। আপনার নাম? রেখা দে। রেখা দে। ওর এয়ার লস হয়েছে কটা? হ্যাঁ, এয়ার লস হয়েছে কটা? 2 বছর। 2 বছর এয়ার লস হয়েছে। দেখুন, প্রথম একটা দিক রয়েছে, দেখুন আপনার ভাবতে হয়তো একটু অবাক লাগবে, আপনার এই ছেলের ব্রেন কিন্তু খুব ভালো, কিন্তু মূল কথা কি জানেন তো, নিজের পড়াশোনার প্রতি আগ্রহ তো দূরের কথা, এক বিন্দু মাত্র মনোযোগ নেই। বুঝতে পারলেন? দ্বিতীয় দিক হচ্ছে, দেখবেন সবসময় যেন জোর করছেন বা কর্তব্য প্রয়োজন, এটা ওর করতে হবে তাই ও করছে। বেসিক্যালি মনের দিক থেকে কিন্তু করছে না, প্রেশারে পড়ে যতটুকু করছে সেটা প্রেশারে পড়ে করছে। আপনাকে একটা বলে রাখছি শুনুন, সবকিছুর প্রতিকার সলভ হয় না, কিছু বাস্তব জিনিস মেনে নিতে হয়। আপনার এই ছেলেকে যে জোর করে আপনি পড়াশোনা করছেন, মা তো আপনার পক্ষে কঠিন, কিন্তু আমি বলবো পড়াশোনা না করাতে হবে না। নিম্নবিত্ত এডুকেশন রয়েছে আপনার এই সন্তানের, কিন্তু কর্মযোগ নিয়ে চিন্তা নেই, ওর ভালো বিজনেস করবে, ও ভালো বিজনেস করবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখবেন
যতটুকু বয়স হয়েছে নিজের প্রতি কোনো দায়িত্বশীল নেই, বাবা মায়ের কথাবার্তা শুনতে চাইছে না, সব মিলিয়ে যদি বলি যে এই সন্তান আপনার অবাধ্য, তাহলে কোথাও আমার ভুল হবে না, ঠিক বলছে কি না? একদম 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 এই প্রতিকার একমাত্র রাস্তা যে সন্তান মনন ক্রিয়া করলে কিছুটা রাস্তায় আসতে পারে, কিন্তু পড়াশোনার যোগ দিদি ভালো দেখছি না, অতএব আপনাকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে রাজি নয়। আপনি পারলে সন্তান মনন ক্রিয়া করতে পারেন, কিছুটা হতে পারে, কিন্তু পড়াশোনার যোগ ওর ভালো দেখছি না, অতএব আপনার চেষ্টা করাটা বৃথা হয়ে যাবে। যেটা নিয়ে আলোচনা করছিলাম, বীজ যোগ। বীজ যোগ কোনো জাতক জাতিকার থাকলে আর একটা দিক হয় কি দেখবেন, অ্যাকচুয়ালি বীজ যোগ মানে মনে করুন সুস্থ মানুষের শরীরে তার চালচলন, তার নেচার যা আছে সেখানে যদি বিষ প্রয়োগ করা হয়, নেচারে একদম সিম্পলভাবে বুঝুন, বিষ প্রয়োগ করা হয় তাহলে কি হবে? বডিটা আনব্যালেন্স হয়ে যাবে। মানে একটা সুস্থ মানুষের শরীরে যখন বিষ প্রয়োগ হয় কি কি লক্ষণ দেখা যায়? প্রথম কথা, শরীর আনব্যালেন্স হয়ে যাবে, শরীরের প্রতি এনার্জি হারিয়ে ফেলবে, বা তার শরীরের অর্গানগুলো ফুলফিল কাজ করবে না, ঠিকঠাক খেতে ইচ্ছে করবে না, এই ধরনের নানান প্রকার ডিস্টার্ব দেখা দেবে। একটা সময় গিয়ে সে অসুস্থ হয়ে যাবে। সেম পর্যায়ে বীজযোগ কোনো জাতক জাতিকার ক্ষেত্রে হলে অসুস্থতা হয় কিন্তু শরীরে নয়, মানসিক। খেতে ইচ্ছে করে না, না খেতে ইচ্ছের ব্যাপারটা ঠিক ঘুরে যায়, কারোর সঙ্গে স্থায়ী সম্পর্ক হয় না, ম্যাক্সিমাম সময় মানুষ ভুল বোঝে। যেমন বিষধর কোনো সাপ বা কোনো বিষাক্ত প্রয়োজন যদি কোনো ব্যক্তির শরীরে যখন প্রবেশ করানো হয় বা প্রবেশ করে, তখন সে খাবার দাবারের প্রতি তার একটা মানে অনীহা জন্মায়। খাবার সামনে টেস্টফুল খাবার আছে কিন্তু সে খেতে পাচ্ছে না, তার মন চাইছে না। তেমনি কাছের ভালো মানুষগুলো যখন কোনো জাতক বা জাতিকার বীজযোগ হবে, কাছের ভালো মানুষগুলো তাকে ভুল বুঝবে, তাদের সঙ্গে সম্পর্ক স্থায়ী রাখতে পারবে না, ম্যাক্সিমাম সময় কারোর সঙ্গে এক লেভেল সম্পর্ক থাকবে না, এবং মানসিক একটা সবসময় অশান্তি কাজ করবে। এটা হচ্ছে বীজযোগ। আর এই বীজযোগ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবার সম্পত্তি থেকে বন্ধ করে। বা এইবার আমি ফার্স্ট শুরু করেছিলাম লটারিকে নিয়ে। লটারি অনেক সময় দেখা যাচ্ছে জ্যোতিষী আপনাকে দেখে বলেছে বা আপনি আপনার জন্মছক দেখে দেখেছেন যে ভালো প্রাপ্তি যোগ আছে, লটারি পেতে পারেন, কেউ আপনাকে দান করতে পারে, সেক্ষেত্রেও বলছি যদি এই বীজযোগের প্রভাব থেকে থাকে, আপনার পাওয়া লটারি আপনি পাবেন না, আপনার পাওয়া সম্পত্তি আপনি পাবেন না। আবার এই বীজযোগের প্রভাব যদি পজিটিভলি কোনো প্রকার কাজ করে, যে বীজযোগের প্রভাব সেরকম নেই, যদি আপনার প্রাপ্তিযোগ তৈরি করে, বাবার কোনো সম্পত্তি নেই বা তার আর্থিক দিক ভালো না, এবং কোথাও কোথাও লটারি কেটে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে অর্থ পাচ্ছে, কেউ দান করছে, কোনো না কোনো পর্যায়ে কারোর কাছ থেকে রেফারেন্স ভায়া মারফত ভারী ধরনের অর্থ পাচ্ছে, একে বলা হয় প্রাপ্তিযোগ। আর এই প্রাপ্তিযোগ যতক্ষণ না থাকবে, আর্থিক দিক তো দূরের কথা, আর্থিক দিক তো অনেক দূরের কথা, স্বামী স্ত্রী সঙ্গম করে সন্তান পর্যন্ত উৎপাদন হয় না যদি তার প্রাপ্তিযোগ না থাকে। আরো বলবো, দেখে নেবো কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি সৌমিত্র নাইক বলছি, বাগনান থেকে বলছি। বাগনান থেকে। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার বিষয়ে জানতে চাই। বয়স কত হচ্ছে তোমার? বয়স কত? 28। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে স্যার 10/12/1994। এখন আনুমানিক বয়স কত হচ্ছে? আনুমানিক কত? 28। 10/1999। আচ্ছা, মায়ের নাম বলো। মায়ের নাম কুকুবালা নায়ক। কি প্রশ্ন আছে ক্যারিয়ার লাইফ নিয়ে? রিয়েল লাইফ নিয়ে এবং এমনি। আচ্ছা, বুঝতে পেরেছি। সবার আগে একটা বিষয় দেখো, তোমাকে বলি, তোমার বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, তোমার যোগ্য অনুযায়ী যোগ্য কর্মের খুব একটা অভাব হয়ে গেছে। তোমার যে যোগ্য রয়েছে সেই যোগ্য অনুযায়ী যোগ্য কর্ম ঠিক প্রপারলি পাচ্ছ না, ঠিক কিনা? একদম একদম স্যার। দ্বিতীয় দিক হচ্ছে, তুমি কারোর সঙ্গে, বিশেষ করে বলতে চাইছি, তুমি কোনো প্রেমের সম্পর্কে যদি মানে সহজে যুক্ত হতে পারবে না, যদি যুক্ত হয় সেই সম্পর্ক স্থায়ী হবে না, প্রেমের সম্পর্কে ভুল বোঝার সম্ভাবনা কিন্তু অত্যাধিক রয়েছে, ঠিক তো? হ্যাঁ, এটা তৈরি হওয়ার দুটো কারণ রয়েছে। প্রথম কথা বলছি, দেখো তোমার রবি গ্রহের অবস্থান ভালো নেই, রবি গ্রহ ভালো না থাকে তাকে লাইফে স্টে করতে দেবে না। দ্বিতীয় দিক হচ্ছে তোমার চন্দ্র মঙ্গলের সমযোগ থাকার কারণে তোমার ভৌম দোষ রয়েছে, যার কারণে প্রেম বৈবাহিক জীবন নিয়েও ডিস্টার্ব হবে। সব মিলিয়ে মেন্টালি দিক দিয়ে একটা আনহ্যাপি দেখবে তুমি, মানে মেন্টালি দিক দিয়ে একটা মানে এমন ডিপ্রেশনে রয়েছো, না পাচ্ছ বেরিয়ে আসতে, না পাচ্ছ প্রপার সেখানে ঢুকতে। বোঝা গেল? শুধু একটু প্রতিকার করি নাও এইটুকু, সেটা হচ্ছে তোমার চন্দ্রমঙ্গলের যে অবস্থাটা রয়েছে ভৌম,
আর দ্বিতীয় দিক যেটা রয়েছে তোমার সেটা হচ্ছে রবি গ্রহ, সমাধান পেয়ে যাবে। আচ্ছা দর্শক বন্ধু, যে বিষয় নিয়ে বলছিলাম তাহলে কিন্তু বলে দিলাম যে কি কারণে কেন বাবার সম্পত্তি থেকে বঞ্চিত থাকে তার সন্তানরা। এবার উপায় কি আছে? বীজযোগ ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ে আমি আবার যাচ্ছি মেডিকেল সায়েন্সে। মেডিকেল সায়েন্সের সঙ্গে যে কতটা মিল রয়েছে আমরা তার প্রতিকারের ক্ষেত্রে সেটা কিন্তু একদম লজিক্যালি আমরা তার প্রমাণ পেয়ে যাব। যখন কোনো ব্যক্তিকে সাপে কামড়ায়, আমরা হসপিটাল অ্যাডমিট করলে তাকে ডক্টর ট্রিটমেন্ট স্বরূপ কি করে? প্রথম কথা বিষটাকে শনাক্ত করে। আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখি বীজযোগটা কি প্রকার আছে। চন্দ্র শনিতে বীজযোগ আছে না রবি শনিতে বীজযোগ আছে। দ্বিতীয় কথা, বিষটা কতটা মাত্রায় ছড়িয়ে গেছে, বিষটা কতটা মাত্রায় শরীরে ছড়িয়েছে। আমরা সেটা ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে কি করি যে বীজযোগের প্রভাবে তার বীজযোগটা কোন ভাবে আছে, যে ভাবে আছে। দেখা যাচ্ছে অনেক সময় রবি শনি একসঙ্গে থেকেও বীজযোগের পরিপূর্ণ প্রভাব হচ্ছে না। রবি খুব স্ট্রং রয়েছে, রবির ঘরে বসে রয়েছে, শনির প্রভাব পড়ছে না, শনির প্রভাব ঠিকঠাক পড়ছে না সেখানে, যার কারণে বীজযোগের টোটালি প্রভাব ঠিকঠাক পড়ছে না। তো এই জন্য সেটাকে শনাক্ত করতে হয় যে তার প্রকার কি পর্যায়ে আছে, কতটা বিস্তীর্ণ হয়েছে। লাস্ট পর্যায়ে ট্রিটমেন্ট স্বরূপ তাকে অ্যান্টিডোট দেওয়া হয়, সেই মানে অন্য কোনো বিষ, সেই বিষের সম্মুখে অন্য কোনো বিষ, যাতে বিষে বিষক্ষয় হয়। গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে ফার্স্ট এমন কিছু প্রতিরোধ করতে হবে। সবকিছুর প্রতিকার হয়, বেশ কিছু পজিশনে প্রতিরোধ করতে হয়। গ্রহদোষ আপনার যখন বীজযোগ থাকবে, এখানে আপনি শনি আর রবিতে বীজযোগ রয়েছে, আপনি যদি রবির প্রতিকার করেন মানে সেক্ষেত্রে কোনো স্টোন নেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেগুলো কাজ করে না। বা আপনি নীলাদিনের আপনার যে কাজ করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। না থাকার পিছনে সব থেকে বড় কারণ আমি এর আগেও বলেছি, গ্রহ সমষ্টি যখন বিশেষ কোনো জায়গায় থেকে বিশেষ কোনো গ্রহ অবস্থার সঙ্গে মিশে বিষ যোগে পরিণত বা কোনো গ্রহদোষে পরিণত করে, সেক্ষেত্রে কিন্তু স্টোন দ্বারা কাজ হয় না। সেক্ষেত্রে তন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সেই ক্রিয়াকে, সেই প্রভাবটাকে নষ্ট করে সেক্ষেত্রে প্রতিকারের প্রয়োজন করতে হয়, তাহলে সেই সমস্যার সমাধান হবে। আমরা যদি সেখানে স্টোন প্রেসক্রাইব করি বা স্টোন দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু পরিপূর্ণ কাজ পাওয়া যাবে না। হ্যাঁ, স্টোন দেয়া যাবে। রবির কি পর্যায়ে আছে, উচ্চ আছে না নিম্ন আছে, তাকে রবির স্ট্রংলি কিছু প্রয়োজন কি আছে, এগুলো বিচার করে যদি দিয়ে প্রতিকার করা হয় বা স্টোন দেয়া মনে হয় যে স্টোন দেয়া যাবে, তাহলে এগুলোর প্রতিকার যথাযথ হবে। তাই বলছি বারবার, সঠিকভাবে কাউন্সেলিং এর প্রয়োজন আছে, যা একজন সঠিক জ্যোতিষ করতে পারে। আপনি প্রবলেম নিয়ে গেলেন, আপনি প্রবলেম বললেন, এটা জ্যোতিষ নয়। জ্যোতিষ মানে আপনি প্রবলেম নিয়ে যাওয়ার পরে সেই জ্যোতিষ আপনাকে বলবে যে আপনি এই সমস্যা নিয়ে এসেছেন, এতদিন ধরে ভুগছেন, এইভাবে সলিউশন তার পাবেন। দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি। দেখুন কে রয়েছে একজন। হ্যালো, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার, আমি আমডাঙ্গা রামপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানতে চাই। কি নাম আপনার? 30 বছর বয়স। নাম কি? নাম শম্পা পাল। মায়ের নাম? পুষ্প রায়। পুষ্প রায়। আচ্ছা, কি প্রশ্ন আছে তোমার, বলো। প্রশ্ন ওই সাংসারিক বিষয়ে। আচ্ছা, সবার আগে এক বিষয় বলছি, তোমাকে কেউ বুঝতে চায় না। ম্যাক্সিমাম সময়ে তোমার পরিবারের মানুষ তোমাকে প্রচন্ড পরিমাণে ভুল বুঝছে। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় দিক হচ্ছে, আচ্ছা রাত্রের ঘুম কি তোমার ঠিকঠাক হয়? হ্যাঁ অথবা না উত্তর দাও। না ঠিক মতো হয় না। অন্য কিছু বাদ দিয়ে, চিন্তা আছে মাথায়। বুঝতে পেরেছি। অন্য কিছু বাদ দিয়ে রাত্রের ঘুমের কথা কেন বললাম? প্রথম কথা হচ্ছে, আচ্ছা আরো একটা দিক শোনো, শুনে খুব খারাপ লাগবে। তোমার বেশ কিছু পজিশনে তোমার কাছের মানুষ বলবে যে তোমার নার্ভের প্রবলেম, তুমি পাগল। আদতেও নয়, কিন্তু তোমাকে এরকম কিছু মানুষ, তোমার কাছের মানুষ বলবে তোমার নার্ভের সমস্যা আছে। অলরেডি এরকম বলে কিনা? হ্যাঁ হয়তো। আচ্ছা, আমি এগুলো কি করে জানলাম? সেইটাই হচ্ছে কথা। আচ্ছা, আরো কথা আছে, আর ফোনে বলা যাবে না, বুঝলেন? পারলে একটাবার আপনি চেম্বারে এসে দেখা করুন, বাকিটা সবই বলবো। এটা কিন্তু জ্যোতিষী দীনেশ আচার্য। আমার অহংকার ঠিক নয়, আমার গুরুদেবের কৃপা, আমার ইষ্টের কৃপা, আমার মা বাবার আশীর্বাদ।
জ্যোতিষ সাবজেক্টটাকে যদি সঠিক করে অধ্যয়ন করা যায়, জ্যোতিষ সাবজেক্টটাকে যদি সঠিক দেখুন, আমি বলছি মানে এনার সঙ্গে কি আমার পূর্বেই কথা হয়ে আছে, না ইনি আমাকে কিছু বলছে তার আগেই আমি বলছি নাম মায়ের নাম আনুমানিক বয়সের ভিত্তিতেই। সঠিক জ্যোতিষ কাউন্ট তার সাউন্ড, তার নামে, তার বয়সের ভিতরে কি আছে না আছে এগুলোকে খুঁজে বার করা, এটা হচ্ছে জ্যোতিষ সাবজেক্ট। আমি বসে পারে আমি পিচার সিদ্ধ, আমি মহারাজ, এটা জ্যোতিষ নয়, ভেলকিবাজি। তন্ত্রে মার্গ আছে, আমি কতদিন বলেছিলাম তন্ত্রে মার্গ আছে, তন্ত্রে মার্গ আছে, তন্ত্রে বেশ কিছু আচার আছে, সেগুলোকে মেনে যারা কাজ করে, তান্ত্রিক হওয়া অতটা সোজা নয়। দেখুন অ্যাকচুয়ালি তন্ত্রে দুটো পার্ট আছে, একটা মা আমাকে দাও, আরটা মা তুই দিবি না, মানে দুটো ভাগ আছে। তন্ত্রে যদি বিরাচার প্রয়োগ হয় আমি মায়ের কাছে ছিনিয়ে নেব, তন্ত্রে যদি বিরাচার প্রয়োগ করায়, অ্যাকচুয়ালি এগুলো সবার সঙ্গে বলা বা আলোচনার বিষয় নয়। আর গুরুদেব বলতো দীক্ষিত মানুষ ছাড়া এই আচার বিচারের কথা সবার সঙ্গে বলা উচিত নয়, কিন্তু আজকের দিনে বলছি কেন জানেন? আজকের দিনে বেশ কিছু পর্যায়ে এই যেখানে বসে আছি না, এইখানেই বসে বেশ কিছু মূর্খ, আমি পণ্ডিত তাই অপরকে মূর্খ বলছি না, এত ভুল কিছু করছে তাদের মূর্খ বলতে বাধ্য হচ্ছে। আজকের দিনে মানুষ কিন্তু কেউ বোকা নেই, আজকের দিনে মানুষ কিন্তু কেউ বোকা নেই। ভগবান শ্রীকৃষ্ণকে তার মা দেবকী জিজ্ঞাসা করেছিল যে তুই যদি ভগবান হবি, তোর জন্মের পর আমি এতদিন কারাগারে কেন থাকলাম? 14 বছর কারাগারে ছিল, আমি কেন এতদিন কারাগারে থাকলাম? তোর জন্মের আগে ছিলাম মানলাম, তোর জন্মের পরে কেন ছিলাম? সবাই বলে তুই তো তারণহার, সাক্ষাৎ নারায়ণ। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ের সেই প্রশ্নের উত্তর বলেছিল, মা তুমি আমার মায়ের কাছ থেকে 14 বছরের জন্য সরিয়ে বনবাসে পাঠিয়েছিল আমাকে, তুমি আমার মায়ের সঙ্গে এক প্রকার অন্যায় করেছিলে, সেই মায়ের ঋণ শোধ করার জন্য আমি 14 বছর যশোদা মায়ের কাছে ছিলাম। অর্থাৎ যখন রামরূপী ভগবান ছিল তখন কৈকেয়ী তার রামকে বনবাসে পাঠিয়েছিল, সুমিত্রার মাতৃস্নেহ 14 বছরের জন্য কমে গেছিল বা 14 বছর বঞ্চিত হয়ে গেছিল। ভগবান এটা বলে বোঝাতে কি চেয়েছে? যে তুমি ভগবানের মা বলে তুমি তোমার কর্মের ফল থেকে বঞ্চিত হবে, তুমি তোমার কর্মের ফল পাবে না, সরি তুমি তোমার কর্মের ফল পাবে না, সেটা কিন্তু নয়। আর আমি জ্যোতিষতান্ত্রিক বলে আমি ভুলভাল কিছু কর্ম করব আর তার ফল পাবো না, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। প্রত্যেক জায়গায় কিন্তু একটা, আপনি যে ধর্মগ্রন্থ পড়েন, বাইবেল পড়েন, কোরআন পড়েন, আপনি গীতা পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, নীতিকথা কি আছে? যে যেমন কর্ম করবে ফল সে তেমন পাবেই। সেম আয়নার সামনে আপনি হাসবেন, যেমন হাসবেন আপনি হাসিটা তেমনই দেখতে পাবেন, আর ব্যাকাচুরো দেখবেন না। কর্ম যেমন করবেন ফল পাবেনই। কেন বলছি? আজকের দিনে কিছু জ্যোতিষী, কিছু তান্ত্রিক এখানে বসে কি বলছে, আমি বিনামূল্যে কাজ করে দিই, আগে কাজ পরে মূল্য নেই। মহারাজ যাওয়ার পরে ক্লায়েন্ট এসে বলছে, দাদা আমি গরিব মানুষ, ওখানে গেছি। গেছেন মানে প্রথম ভুল করেছেন, আপনি লোভে গেছেন। তো বলছে সে তো আমি তো লোভে পড়ে গেছি, বুঝতে পারছি কি করব। বলছে যাওয়ার পরে টাকা চাইছে। বলছে কেন? টিভিতে তো যে অ্যাড দিচ্ছে যে আমি আগে কাজ পরে মূল্য নিই। বলছে না, এইসব জিনিসপত্র কিনতে হবে, তার জন্য টাকা লাগবে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমার মুখ দিয়ে যে কথা বলছি সেই কথার যখন কোনো দাম নেই, তাহলে মুখ নয় তো এটা আমার এটাতে যদি ব্যালেন্স না থাকে এটা মুখ নয় আমার। সঠিকভাবে সভ্য সমাজকে সভ্যভাবে, জ্যোতিষ জিনিসটা একটা সনাতন শাস্ত্র, ভারতের একটা সোনা। আমাদের এই ভারতবর্ষ মানে দেবদেবীদের একটা ঐতিহ্যশীল, এরকম ভারতবর্ষের মতো দেশ গোটা বিশ্বে আর নেই। এইরকম সোনার দেশ, আর এইরকম সোনার দেশের এরকম একটা সনাতন শাস্ত্র। মূর্খ মানুষের জন্য এটা কালি লাগতে আমরা অন্তত দেব না। যাক, অনেক কিছু বলে ফেললাম, দেখে নিকে রয়েছে। হ্যালো,
হ্যাঁ বাবা, আপনাকে নমস্কার। আমি আপনাকে আমার নমস্কার। ছেলের নাম জানতে চাই, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি? ছেলের ডাক নাম রিজু, ভালো নাম রিম্বিক। রিম্বিক। বয়স কত হচ্ছে? 30 হবে, পড়বে মার্চে। আচ্ছা, আপনার নাম কি? রীতা দাস। রীতা দাস। থাকেন কোথায় আপনি? আমি থাকি বাঘাযতীন। বাঘাযতীন। কি প্রশ্ন আছে? আমার ছেলের মানে ও কি চাকরি বাকরি ভালো পাবে এটা জানার জন্য। আর খুব শরীর খারাপ হচ্ছে, মানে করোনা থেকে আরম্ভ আচ্ছা, একটা বিষয় সবকিছু হয়ে গেছে ঠিক আছে, এই বয়সে। একটা বিষয় বলছি। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আপনার ছেলের ভিতরে সবার আগে যে ব্যাপারটা রয়েছে, ও যে কোনো জিনিস করতে পারবে বা জিনিসটা ওর দ্বারা হবে, কিন্তু কিছু করার আগেই মনে একটা বেশ ভয় ভাব বা একটা নেগেটিভ চিন্তা ওর ভিতরে চলে আসছে, এবং ওই নেগেটিভ চিন্তা করতে করতে দেখা যাচ্ছে যে ও ওই জিনিসটা লাস্ট পর্যায়ে 11th আওয়ারে গিয়ে নেগেটিভই হচ্ছে। লক্ষ্য করেন কি না এটা? ও কথাই বলে না বেশি আমাদের সাথে, সে করুক, তবু আপনি মা, আপনি আপনার থেকে আগে কেউ বুঝবে না। মা সবার আগে বড় ডক্টর হয়। আপনাকে যেটা বললাম যে আপনি এটা ফিল করেন যে একটু নার্ভাস, আমি বলতে চাইছি যে নার্ভাস হয়ে যায়। কেন হয়? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যেটা আপনি হালকা বলে দিয়েছেন, আমি ফুল বলছি আপনাকে। যেমন এখনকার ছেলেমেয়েরা সবার সঙ্গে মিলে মিশে কথাবার্তা বলে আড্ডা গল্প করে কাটায়, আপনার ছেলে কিন্তু এই দিকগুলো ঠিকঠাক পাবেন না আপনি। ও কি একটু অন্ধকার পছন্দ করে? হ্যালো? বন্ধ ঘর বা অন্ধকার, মানে মনে করুন ঘরে রয়েছে দরজা জানলা বন্ধ করে থাকলো, এরকম পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ, জানলা খুলে না, লাইট জ্বালায় না। একদম। কেন? তার কারণ আছে, দুটো দিক বলছি। ফার্স্ট হচ্ছে আপনার ছেলের চন্দ্র একদমই ডেথ পর্যায়ে, যার কারণে ওর কিন্তু দেখুন, মানে খারাপ মনে দেবেন না, ও পাগল নয়, যথেষ্ট ইন্টেলিজেন্ট, বুঝতে পারছেন? কিন্তু চন্দ্রগ্রহ এমন ডেথ পর্যায়ে রয়েছে, ও অন্যের সঙ্গে কথাবার্তা বলে গল্প করে নিজেকে মানিয়ে নিতে পারে না। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে দেখবেন, মানে ওর যেন আপনি যদি কারোর সঙ্গে জোর করেও পরিচয় করিয়ে দেন, ওর ভেতরে দেখবেন একটা বিরক্তি ফিল হচ্ছে। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কি, শনি গ্রহ রাহুর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে লগ্নকে প্রপার দৃষ্টি দিচ্ছে, যার কারণে এই জাতকের বর্তমান অবস্থা নিজেকে অন্যের থেকে আলাদা করে রাখা, বুঝতে পারছেন? মানে ইভেন আপনি মা, দেখুন মা বাবা তো পরম বন্ধু। কোনো ছেলের হয় মা নাই বাবা, দুজন যদি হয় খুব ভালো, তাহলে একজন তো থাকে যার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক থাকে। কিন্তু দেখবেন আপনার সঙ্গে আপনার ছেলের সম্পর্ক যেন সেই মানে আপনার বাড়ির পাশে থাকা ভাসুরের মতো। হ্যাঁ, আমার ছেলে বেশি মিশে না, বাবা মা না বাবা। এই দুটো দিক প্রতিকার আপনি যতক্ষণ না করবেন, দেখুন আমি আপনাকে একটা বলি, কিছু মনে করবেন না, আদেও 100% প্রতিকার কোনোদিনও হবে কিনা বলতে পারছি না, 100% না, 60 বা 70% প্রতিকার হতে পারে। একটাবার যোগাযোগ করবেন যে কোনো জ্যোতিষের কাছে। শনি গ্রহ এবং চন্দ্র গ্রহ, রাহু আর শনি লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে, তার প্রতিকার করতে হবে। আর প্রতিকার করতে হবে চন্দ্র গ্রহের প্রতিকার, ওর সমস্যা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এটা জ্যোতিষশাস্ত্র, এটা জ্যোতিষশাস্ত্র। যাই হোক, অনেক বিষয় নিয়ে বললাম, নিজের অনেক দাম বেরিয়ে ফেললাম। এবার সাবজেক্টের কথা বলি। আগামী শুক্রবার বিশেষ মহাদিন, আমার খুব আনন্দের দিন। এই দিন মহাশিবরাত্রি। এই দিন মহাশিবরাত্রি। আজকে আমি মনে করি এখানে এই চেয়ারটায় যে বসে আছি, আবেগের কথা, আমি এই চেয়ারটায় বসে আছি আমার মা বাবার আশীর্বাদের সঙ্গে, আমার পরম গুরু যেখানে নিয়েছে সেই মহাদেব, যিনি আশুতোষ অল্পতে সন্তুষ্ট হন। বিশেষ কিছু টিপস তো এই দিনের অবশ্যই বলতে হবে। আমার গুরুদেব আমাকে কোনো একটা দিন একটা বিষয় নিয়ে বলতে বলতে বলেছিল, এটা কি, হাতের আঙুল অভিষেক করো, তিলকীকরণ করো, বিল্লপত্র দাও, মালা পরাও, শিব নামে নমঃ করো, শিবলিঙ্গ। অ্যাকচুয়ালি ব্যাপারটা শিবলিঙ্গ নয়। আপনি ভাবুন না, মাটি দিয়ে তৈরি করলে শিবলিঙ্গ, পাথর থেকে শিবলিঙ্গ, ভাব হচ্ছে শিবলিঙ্গ। আমাদের বডি অর্গানে যতগুলো পার্ট আছে, একটা জায়গায় শিবলিঙ্গ আছে না, আমি অন্য কোনো মাইন্ডের কথা বলছি না। আমাদের বডিতে কোথাও গিয়ে শিবলিঙ্গ আছে, নিম্ন অঙ্গে নয়। ঠিক যদি আমি একটু ঘুরে যাই এইরকম পজিশনে, একদম প্রপারলি শিবলিঙ্গ রয়েছে। আমার একলা নয়, সবার, স্ত্রী পুরুষ সবার রয়েছে। তাহলে শিব নিজের ভিতরেই রয়েছে, জীবের ভিতরেই শিবের বাস। তো তার শিবলিঙ্গের প্রমাণ কিন্তু আমাদের শরীরে রয়েছে। এই শিবরাত্রির দিনে বিশেষ কিছু টিপস বলবো আপনাদের সকলের জন্য, সকলের জন্য।
অ্যাকচুয়ালি আমাদের সব থেকে বড় মূর্খতা, আমি নিজে মূর্খ, আমি মাঝে মাঝে করে ফেলি যে ঈশ্বরের কাছে কাছে কিছু চেয়ে ফেলি। এখন করি না, আগে চাইতাম। আমরা কি বোকা বলুন তো? আর ঈশ্বর তো অন্তর্যামী, সবই জানে, আলাদা করে চাওয়ার কি আছে? আলাদা করে চাওয়ার কিছু নেই। মানে অ্যাকচুয়ালি আমরা যা চাই তাই পাই না, সেটা হয়তো আমাদের জন্য ভালো নয়। ঈশ্বর আমাদেরকে যেটা প্রয়োজন সেটা দিয়ে দেয়। শিবলিঙ্গে আমরা অনেক পুজো পাঠের কথা শুনেছি, অনেকভাবে পুজো পাঠের কথা শুনেছি। শিব চতুর্দশী, দেখুন শিব চতুর্দশী ব্রত যারা করবেন, প্রপারলি ব্রত করবেন, প্রপারলি ব্রত করুন। আমি 4 টাইমের জল 1 টাইমে ঢেলে দিলাম, আপনি ব্রত করতে ফুল করুন, নচেত করবেন না। শিব আশুতোষ, অল্পতে সন্তুষ্ট, সে আপনার জন্য এত কিছু করতে পারে। তার জন্য আপনি একটা দিন একটা চতুর্দশী আপনি মেনটেন করতে পারবেন না? একটা চতুর্দশী আপনি সারা রাতের শিব চতুর্দশী করলেন, পরের দিনকে খাওয়ার জন্য মন ছোচো করছে, কিছু খেয়ে নিলেন। যদি আপনি ব্রত করেন তাহলে ব্রতের পালন করবেন। প্রথম কথা, অনেকে এই বিষয়টা বলে না, কারণ এটা পয়সা ইনকামের ব্যাপার নয়। তো আমি বলি সঠিক তথ্য আপনারা জানুন, শাস্ত্রটাকে জানুন, কোনো অন্ধবিশ্বাস নয়। যারা শিব চতুর্দশী ব্রত করবেন, চতুর্দশী শেষ হওয়ার পরে আগে পালন করবেন, ব্রত ভঙ্গ করে পালন করবেন, তারপরে আপনারা যথাযথ খাবার খাবেন, তাহলে ঠিকঠাক ব্রত হবে। চতুর্দশী ব্রততে 4 প্রহরে 4 রকম জিনিস দিয়ে স্নান হয়, সেটা যথাযথ করবেন, আমার টিপস শুধু এতটুকু, বিল্লপত্র, বেল পাতা, শিব একটা বেল পাতাতেই সন্তুষ্ট। তো এই দিনকে শিবলিঙ্গের মাথায় তো আপনি বেলপাতা যেমন খুশি বা আপনার ব্রাহ্মণ যেখানে রয়েছে সেখানে আপনাকে দেবে, বা আপনি যেমন মানে আপনার মন চাইছে আপনি দিচ্ছেন, সব ঠিক আছে। আমি শুধু এতটুকু বলছি, অষ্টগন্ধক বলে একটা সামগ্রিক বাজারে কিনতে পাওয়া যায়, যারা জোগাড় করতে পারবেন খুব ভালো, জোগাড় করতে না পারলে অসুবিধা নেই, আপনারা নর্মাল চন্দন ঘষে নেবেন, বেলপত্র ভালো করে লাগাবেন। বেলপাতা ধরার একটা নির্দিষ্ট নিয়ম আছে, আমরা অনেকে জানি না, ভুল করি। বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করার নিয়ম হচ্ছে 3টে পাতা যেখানে একত্রিত মিলন হয়েছে। বৃহৎ শিবপুরাণে কিন্তু বিশেষভাবে উল্লেখ রয়েছে, 3টে পাতার মিলনের স্থলে হাত দিয়ে পাতাটাকে ধরে আপনি শিবলিঙ্গে নিবেদন করুন, অবশ্যই সন্তুষ্ট হবে। এই পাতাটি যখন আপনি শিবলিঙ্গে নিবেদন করবেন, কোথায় করবেন? এটাতে অষ্টগন্ধক বা চন্দন লাগিয়ে নেবেন, এবং শিবলিঙ্গ যেখানে লিঙ্গ শেষ হয়ে জড়িপথ শুরু হচ্ছে সেই মধ্যস্থ পর্যায়ে, সেই মধ্যস্থ জায়গায় আপনি পাতাটা উল্টো করে দেবেন। এটা হচ্ছে যথাযথ নিয়ম। এই শিব চতুর্দশীর ব্রতের দিনকে 4 প্রহরে আপনি যাই করেন, আপনি যাই দেন যাই করেন সব ঠিক আছে, 4 প্রহরে এইটুকু শুধু আপনি যা করছেন সেটার সঙ্গে 4 বার 4টি পাতা আপনি দেবেন। মনের কামনা আপনার মনে থাক, মহাদেব অবশ্যই আপনার মনস্কামনা পূরণ করবে। আর অন্তত পক্ষে এই 4 প্রহরের ভিতরে একটা প্রহর একটি শ্রীফল, বেল অত্যাধিক প্রিয় জিনিস মহাদেবের, অবশ্যই একটি বেল অর্পণ করবেন। আরেকটু বিষয় বলবো, দেখেন একজন অপেক্ষা করতে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। আচ্ছা, খুব বিখ্যাত একটি জায়গা চন্দননগর। কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম কি? সুরজিৎ মণ্ডল। বয়স কত হচ্ছে? বয়স তো 26 প্লাস চলছে। 26 প্লাস। আচ্ছা, 26। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম জ্যোৎস্না মণ্ডল। জ্যোৎস্না মণ্ডল। আচ্ছা, ছেলের ক্যারিয়ার নিয়ে জানতে হবে। বিয়ের দিক নিয়ে কোনো সমস্যা আমি দেখছি না, বিয়েটা ওর 28 বছর বয়সে গিয়ে বিয়ে হওয়ার যোগ প্রবল রয়েছে। কিন্তু কর্মের দিক থেকে একটা ব্যাপার বলছি, কর্মর হবে, কিন্তু শনি গ্রহের অবস্থান ভালো না থাকার কারণে কোনো কর্ম স্থায়ী ভাব হবে না। বর্তমানে ছেলে কি কোথাও কাজ করে? একটা ছোট্ট জব করছে। কতদিন ধরে করছে এটা? এটা 1.5 বছর ধরে। এর আগে কি কোনো কাজ করতো?
না না, তো তখন পড়তো, পড়াশোনা আচ্ছা, করতো। তা ছেলে এরকম কিছু বলছে কি যে এই কাজটা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করবে, এরকম কোনো ব্যাপার কি বলছে? হ্যাঁ, এসব বলে, সবসময় বলে। আচ্ছা, একটা বিষয় বলি আপনাকে, প্রথম কি বললাম, কর্ম রয়েছে, স্থায়ী কর্ম নেই, অর্থাৎ যে কোনো কর্মে লং টাইম স্থায়ী থাকতে পারবে না শনি গ্রহের বিশেষ অবস্থানের জন্য। বুঝে গেল? শনি গ্রহের একটু প্রতিকার করে নিন, সমাধান পেয়ে যাবেন, অন্য কোনো সমস্যা আমি আপনার ছেলের দেখছি না। তাহলে শিব চতুর্দশী ব্রতের কথা বলে দিলাম। দেখুন, নিয়ম মানলে অনেক কিছু মানতে হয়, ততটুকু আমি পারছি না। যদি নিয়ম মেনে করেন, প্রথম পুরো হয়ে যাবে, আপনি স্নান করবেন, আবার বস্ত্র পরবেন, আবার আপনি চতুর্দশী আর এক প্রহরের ব্রত করবেন, দরকার নেই, অতটুকু পাচ্ছেন না। চতুর্দশীর ব্রতের কথা শুনতে হয়, কেন ব্রত, প্রথমে এই ব্রত কে করেছিল, দ্বিতীয় কথা হচ্ছে ব্রতের দিনকে চোখের দুটোই পাতা একটি জায়গায় করা যাবে না, ব্রতের সব থেকে কঠিন নিয়ম। ঘুমানো যাবে না, সারা রাত জেগে শিবের নাম জপ করে আপনি শিব চতুর্দশী করুন। শিব পরম বৈষ্ণবাদী শ্রেষ্ঠা শিবা, বৈষ্ণবের ভিতরে পরম বৈষ্ণব শিব। এই জন্য শিব চতুর্দশী কিন্তু অ্যাকচুয়ালি 2 দিন হয়। 2 দিন হয় বলতে মানে অ্যাকচুয়ালি আজকে যারা অনুষ্ঠান শুনছেন তাদের ভিতরে এরকম কিছু বৈষ্ণব মানুষ থাকবে যারা অনুষ্ঠান শুনছেন, তাদের জন্য বলছি, তারা অবশ্য আবার শনিবার দিনকে তারা বৈষ্ণবতে শনিবার দিনে, গোস্বামী মতে শিব চতুর্দশী, তো সেক্ষেত্রে অবশ্যই তারাও করতে পারেন, অসুবিধা কিছু নাই। তারা শনিবারেই করবেন, কারণ ওর গোস্বামী মত অনুযায়ী দেখবেন পঞ্জিকাতেও পাজিতেও দেয়া আছে গোস্বামী মত একটা আর এমনি মত একটা, দুটো মত দেয়া রয়েছে সেখানে। আপনারা অবশ্যই যে যে মতে রয়েছেন সেই মতে গুরুর অবশ্যই পরামর্শ নিয়ে করবেন। মানে আমি বলছি বলে এই সময় এটা করতে হবে সেটা নয়। যারা বৈষ্ণব গোস্বামী মতে যারা রয়েছেন তারা গোস্বামী মত অবশ্যই করবেন, আর যদি কারোর কুল হিসেবে চলে আসছে তবে তার সেটা করাটাই উচিত। তাহলে শিব আশুতোষ এই দিনকে চেষ্টা করবে সদাচার করা, সৎ আচরণ করা, মিথ্যা কথা না বলা, কোনো জিনিসের প্রতি লালসা না করা, কারোর সঙ্গে কুর ব্যবহার না করা, ঠিকঠাক করে যদি করেন শিব চতুর্দশীর অব্যর্থ ব্রত পাওয়া যায়। অনেকে এখনকার একটা ধারণা আছে শিব চতুর্দশী ব্রত মানে মেয়েরা করে ভালো স্বামী পাওয়ার জন্য, লৌকিক গল্প কথা। শিব চতুর্দশীর ব্রত করেছিল প্রথমে এক ব্যাধ, জানেই না সে ব্রত করেছিল, সে জানেই না যে সে ব্রত করেছিল। খিদার জন্য সারা রাত ঘুম হয়নি, খিদার জন্য সারা রাত, খিদার চিন্তায় ঘুম হয়নি, ব্রত হয়ে গেছে। কোনো মেয়েদের আর ছেলেদের পার্থক্য নয়। আমি চাইছি বা আমার এটা আপনাদের বলার উদ্দেশ্য, সকলে শিব চতুর্দশী করুন, সকলে শিবের আশীর্বাদ পান। নদিয়া জেলার হরিণঘাটা আমার নিজস্ব গৃহমন্দির, এই দিনে বিশেষ করে আমার বাড়িতে ভীষণ বড় করে এই শিব চতুর্দশী উৎসব পালন হয়। যারা মনে করছেন আমার গৃহমন্দিরে এসে শিব চতুর্দশী উৎসব আপনারা অংশগ্রহণ করতে চান, অবশ্যই তাদের সুস্বাগতম। আর শিব চতুর্দশী ব্রত যারাই যেখানে বসেই গ্রহণ করবেন, শিব চতুর্দশী ব্রত করবেন, একটা কথা বারবার, পরের দিনকে অবশ্যই পালন করবেন। পালন না করলে সেই ব্রতের মাহাত্ম্য কিন্তু কিছু থাকে না। সময় একদম শেষ, বিশেষ কিচ্ছু বলবো না, শুধু একটাই কথা বলবো, যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করলাম বীজযোগ, এই বীজযোগের কিন্তু একটা বিশেষ পর্যায়ে রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় তার যদি খণ্ডন না হয়, জীবনে আপনার নানান প্রকার ডিস্টার্ব করতে পারে, এমনকি স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ছেলে মেয়ে, বিভিন্ন ক্ষেত্রে রিলেটিভ, কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় তাকে বিশেষ প্রভাব করে দেবে। একটি মানুষ সবার কাছে খারাপ হতে পারে না, বীজযোগ সবার কাছে খারাপ করে, সবার কাছে এমন একটা পর্যায়ে চলে আসবে, বেসাহারা হয়ে যাবে এই বীজযোগের প্রভাবে। যদি পর্যায়ে থাকে আপনি যথাযথ তার প্রতিকার করবেন, এবং একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিকার সে করতে পারে, প্রতিরোধক সেই প্রতিত অবস্থাটাকে বলতে পারছে, বিচার করতে পারছে, অর্থাৎ একজন সঠিক জ্যোতিষ। তাই একজন জ্যোতিষের কাছে যাবেন, সেরকম জ্যোতিষ যে আপনাকে বিচার বিবেচনা করে আপনাকে বলতে পারবে যে আপনি কি পর্যায়ে আছেন আর কি করে তার সমাধানটা আপনি পাবেন। সময় একদম শেষের দিকে, আলোচনায় আজকে আর বাড়াতে পারছি না। দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণে নমস্কার।